যে বিজেপির প্রার্থী তালিকায় এবার কি নতুন কোনো চমক থাকছে, মানে এবারে কি 21-এর মতো দরজা খোলা হবে? কিভাবে প্রার্থী তালিকা তৈরি হচ্ছে? যদি মনে করেন এটা চমক তো তাহলে চমক, আর যদি এই কথাটি না বলে সুপ্রিম কোর্ট কিন্তু বিনম্রতার সঙ্গে এটা বুঝিয়ে দিলেন। কিন্তু ঘটনা হলো যে 10 লক্ষ টাকা যা দেওয়া হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি। দেখুন, প্রথমত যে প্রখ্যাত বোম শিল্পী শওকত মোল্লা বা এই ধরনের যারা লুম্পেনরা রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র অধিকার লুণ্ঠন যে কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ধরনের যে অপশক্তিরা রয়েছেন, তাদের কার্যকলাপে মানুষ শুধু হাসছে না, তাদের কষ্ট হচ্ছে। আর আমার খুব চিন্তায় রয়েছে যে থানায় অভিযোগ, কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কি করবেন না করবেন তাদের ব্যাপার। কিন্তু মজার জায়গাটা হয়ে গেল যে যারা ভুয়ো ভোটার বাঁচাতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়, তারা থানায় কমপ্লেন জমা দিচ্ছে। একটু তাড়াতাড়ি বলবো তাদের যে কোনো বন্দোবস্ত করতে, নালে কদিন পর যাদের সঙ্গে থানার নিবিড় সম্পর্ক, থানার গারদে থাকবার, তারা এখন কমপ্লেন করলেন, সেটা আদালতে অবধি যাওয়ার আগে আদালত না যারা কমপ্লেন করলেন তাদেরই বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে নেন। মানে এটা এমন হয়ে যায় না, মানে টুকলি করতে দেওয়া হচ্ছে না কেন বলে ছাত্র আন্দোলন করলো এবং মাস্টারমশাইকে কাঠগোড়ায় তোলা হলো। এর থেকে মজার তো আর কিছু হতে পারে না। এটা চরম লজ্জার। তৃণমূল দলের রোজ দৈন্যতা বেরিয়ে পড়ছে, তারা খুঁজে ফেরে পরশ পাথরের মতো বিভিন্ন জায়গায় পয়সা করি দিয়ে অবধি লোক ভাড়া করছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা যে কোনো পদ্ধতিতে যারা এই স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে যারা সমর্থন জানাচ্ছেন, তিনি বিরোধী রাজনৈতিক দল বিজেপি হন বা যে কোনো সুস্থ চেতনার মানুষ হন, যে কোনো জাত ধর্মের ভাষার মানুষ হন না কেন, তাদের বিরুদ্ধে মামলা করো, যাতে একটাও ভুয়ো ভোটার অন্তত থেকে যেতে পারে, তার একটা বন্দোবস্ত করার নিদারুণ প্রয়াস। মায়া লাগছে, খারাপ লাগছে। দেখুন, এতদিন ধরে ভারতীয় জনতা পার্টি বা পশ্চিমবঙ্গের যে কোনো সুস্থ মানুষ একযোগে কার্যত যে কথা বলে আসছিলেন, ভারতীয় জনতা পার্টি আঙুল তুলে তুলে কীভাবে ভুয়ো এবং অবৈধদের বৈধ বানাবার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এবং সে বিষয়ে বিএলও থেকে শুরু করে ইআরও এইআরও তাদের ওপরে কী ধরনের বল প্রয়োগ করে ভুয়ো নাম রাখতেই হবে সেই খেলায় মেতেছেন, তার ভুরি ভুরি উদাহরণ সামনে। জন্মের আগেই বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে যাওয়া, হিন্দু বাবা মায়ের মুসলমান সন্তান, যাদের মৃত্যু ঘটেছে তাদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়া, নানাবিধ এই যে কনস্ট্যান্ট ঘটনা ঘটেছে, তার আগে থেকেই আমরা বারবার বলে যাচ্ছিলাম যে রাজ্য সরকারি কর্মচারীদের উপর প্রেশার আসছে পুলিশ এবং তৃণমূলের ক্রিমিনালদের। আপনারা বিলক্ষণেও জানেন যে কদিন আগেই তৃণমূলের নেতাদের চাপে বিএলও আত্মহত্যা করতে বাধ্য হয় যাদবপুরের কাছে। ক্রমাগত এই ভয়াবহ ঘটনাগুলো যে জায়গায় পৌঁছেছে এবং যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটা মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজ্য সরকারি কর্মচারীরা যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাইছেন তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, তা বারবার প্রমাণিত হয়েছে। এবং ভুয়োদের নাম তোলো, অযোগ্যদের নাম তোলো, যে কথা ভারতীয় জনতা পার্টি বারবার বলছিলেন এবং যে কথায় পশ্চিমবঙ্গের যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন নিরপেক্ষ মানুষ সমর্থন জানাচ্ছিলেন, কার্যত এগুলোর বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়োদের বাঁচাতে কালো শাল কিনে উকিল হওয়ার অভিনয় করে যেভাবে সুপ্রিম কোর্টকে অকারণ ব্যস্ত করে সময় নষ্ট করেছিলেন, আজকে সুপ্রিম কোর্টের কার্যত এই নিদান প্রমাণ করে দিল যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে স্বচ্ছতার সঙ্গে একটা নিয়মে
যোগ্য ভোটার তালিকা তৈরি করতে চাইছে, অযোগ্য এবং অবৈধদের বাদ দিতে চাইছে, সেখানে চূড়ান্ত অসহযোগিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, রাজ্য সরকারি কর্মচারীদের থ্রেট করে বা ভয় দেখিয়ে বা বিভ্রান্ত করে, এবং বারবার মানুষকে হয়রানি করাচ্ছে, লাইনে দাঁড় করাচ্ছে। আজ সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিলেন এই অর্ডারের মধ্যে দিয়ে যে একদমই তারা রাজ্য সরকারের নানানবিধ কাজ যা দিয়ে কি করে এই এসআইআর প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানো যায়, কিভাবে ভোটারদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার অকারণ ডেকে দোষ চাপিয়ে দিয়ে ছুটি পাওয়া যায়, বা অবৈধ ভোটার কিভাবে ঢুকিয়ে দেওয়া যায় তা নিয়ে একটা ষড়যন্ত্র চালাচ্ছে, এবং যা গণতন্ত্রের পক্ষে বিপদ। তাই তারা হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন যে প্রাক্তন বিচারপতিদের ইনক্লুড করতে হবে এই বিচার প্রক্রিয়ায়, এবং এটা রাজ্য সরকারের কাছে জানি না তাদের লজ্জাবোধ রয়েছে কিনা, তারা যে চোর এবং তারা যে প্রতারক এই কথাটি না বলে সুপ্রিম কোর্ট কিন্তু বিনম্রতার সঙ্গে এটা বুঝিয়ে দিলেন। সুপ্রিম কোর্ট যেদিকে একদিকে মানে বলছে যে ডিজিপির উদ্দেশ্যে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত না হলে ডিজিপিকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে, অন্যদিকে কমিশনের তরফের আইনজীবীরা বলছেন যে একমাত্র পশ্চিমবঙ্গই এমন একটা জায়গা যেখানে আমরা এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি, অন্য কোনো রাজ্যে এই ধরনের সমস্যা নেই। পশ্চিমবঙ্গের নাম বাদ দেওয়ার হার যথেষ্ট কম, কোনো রাজ্যে কত নাম বাদ দিয়েছে সেটার হিসাব পর্যন্ত তুলে দেখিয়ে দিয়েছেন আজকে আইনজীবী। কেন পশ্চিমবঙ্গে এই সমস্যা? দেখুন, সবাই জানেন যে পরিষ্কার পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। আমার এখানে রাজ্যের শাসক দলের সুবিধে, অবৈধ সুবিধে যারা করে দেবে তারাই যোগ্য বলে বিবেচিত। তিনি ভোটার হন আর চাকরি প্রার্থী হন, তিনিই যোগ্য যাদের তৃণমূল পছন্দ করছে বা যাদের থেকে টাকা বা নিজেদের ব্যক্তিগত সুবিধে বুঝে নিতে পারছে। আর পড়াশোনা জানা বা আমার দেশের নাগরিক হিসেবে যারা যোগ্য তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, তারা কোনো সরকার হবে চাকরি তুমি। তো ফলত এই যে অযোগ্যদের যে উৎসব লালন করে তৃণমূল, যা ভারতীয় সংবিধানের বিরুদ্ধে, যা গণতন্ত্রের বিরুদ্ধে, আর সেইখানটাকেই বাঁচাবার চেষ্টা করছেন এই অন্যায়গুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়। তো তাই এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। কেউ তো ভুলে যায়নি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর করতে দেব না, যখন শুরুও হয়ে যায় এসআইআর, যখন আটকাতে পারলে না, তারপর তিনি থ্রেট করেছিলেন সরকারি অফিসারদের, বলেছিলেন নাম যাতে বাদ না দেওয়া হয়, এবং তার ফলশ্রুতি 2200 বুথে দীর্ঘ 23-25 বছরে অগণিত মানুষ স্বাভাবিক কারণে মারা গেলেও কেউ মারা গেছেন বলে তাদের নাম অবধি কাটেননি এই সরকারি অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেটের ভয়ে, কারণ তাদের প্রাণনাশ হতে পারে, তাদের বউ বাচ্চা ছেলে মেয়ে তাদের সর্বনাশ হয়ে যেতে পারে। যারা একমাত্র চুরি যাদের শিল্প আর লুট যাদের ভবিষ্যৎ, যে দলের, তারা কখনোই চাইবে কোনো গণতান্ত্রিক পদ্ধতি মানবতার পক্ষে তা কখনো সুনিশ্চিত হোক। কারণ তারা জ্বালিয়েছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, যে কোনো মানুষকে, পশ্চিমবঙ্গে যে কোনো যোগ্য মানুষের চোখের জল তারা ফেলিয়েছেন। তারা জানেন ক্রিমিনাল, তস্কর বা ক্রিমিনালদের সাপোর্ট করার মানসিকতার মানুষ ছাড়া, গুটি কয়েক এই মানুষরা ছাড়া শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি যে ধর্মের, যে পেশার, যে ভাষার, শহর গ্রামের যেই হন না কেন, তারা এই লুটেরা দলকে পছন্দ করছেন এবং তারা তাদের কখনোই ভোট দেবে না। তো ফলত তাই তারা এই অরাজকতা তৈরি করছে। তারা জানে এসআইআর মানে পরিচ্ছন্ন ভোটার তালিকা, অবৈধ অযোগ্য ভোটার বাদ, ভুয়ো ভোটার বাদ, মানে আমরা হেরে যাব, তাই এটাকে আটকাও, আর যদি আটকাতে না পারি অসভ্যতামি করে এটা গুলিয়ে দাও। তবে তাদের যে কোনো প্রক্রিয়ায় বানচাল হয়ে যাচ্ছে। দেখুন, আলটিমেটলি যেটা সত্য সেটা সামনে বেরিয়ে আসে, সেদিকেই যাচ্ছে। দাদা, একেবারে দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা যে বাড়ানো হয়েছে, সেই পুরো টাকা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্প সেই আওতায় কিন্তু মানুষের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং অন্যদিকে যুবসাথীর জন্য কিন্তু লাইন পড়েছিল এবং প্রায় গোটা রাজ্যে 18 লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে। বলছে শিল্প সংস্থান, মানে কর্মসংস্থান দিতে না পেরে ভাতার লালিপপ দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে এটা কি তৃণমূলের মাস্টার স্ট্রোক, যে এই লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী প্রকল্পের টাকা এই দিয়ে কি লাভের গুড় তৃণমূল ঘরে তুলতে পারবে এই বিধানসভা নির্বাচন?
যদি মানুষকে লাইনে দাঁড় করিয়ে তাদের যাবতীয় যোগ্যতাকে কেড়ে নিয়ে মানুষের চোখের জল সেটাকে যদি কেউ বিজয় মনে করে, তো তাহলে তাদের মতো মূর্খ সারা পৃথিবীতে কেউ জন্মাতে পারে না। আমি এটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে ঘটনা আমি সেই হিসাবে দেখছি না। আপনি যে ঘটনা বললেন, যেখানে মানুষের চোখের জল, একটা জায়গায় মানুষ খুব কাঁদছে, অনেক মানুষ কাঁদছেন, সেটা কি অনেকটা জয় হয়? ভাবতে অবাক লাগে যে এই রাজ্যে তৃণমূল শাসক দলের নেতা মন্ত্রী চারানা আটানার উচ্চিংড়েরা তারা বলেছিল 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ প্রথম, গর্বের সঙ্গে বুক ফুলিয়ে। 100 দিনের কাজ কাদের করতে হয়? যাদের কাছে কোনো কাজ দেওয়ার বন্দোবস্ত করতে পারেনি এই রাজ্য, এই প্রশাসন, যারা ব্যর্থ হয়েছেন নিজেদের চুরি চামারির জন্য মানুষকে নিয়ে ভাবতে এবং তাদের রোজগার কি করে হবে এই কথা একটুখানি বিবেচনা করতে। আজ মানুষের ট্যাক্সের টাকা, যেটা দিয়ে মানুষকে সরকারি চাকরি দেওয়া যেত বা অন্য কোনো কাজের বন্দোবস্ত করা হতো, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের টাকা? না তো, মানুষেরই ট্যাক্সের টাকা। তারা দেখেছেন যে তাদের যোগ্যতাকে ছুঁড়ে ফেলে দিয়ে চাকরি চুরি করে চাকরি হয়। বেকারদের আপনারা দেখেছেন, তারা বিটেক, পিএইচডি, মাস্টার ডিগ্রি, তারা চোখের জল ফেলে কি বলছেন। আমরা বিরোধী হয়ে হয়তো এই কথাগুলো বলছি, কিন্তু কি করে বিরোধীদের কথা লাইনে দাঁড়িয়ে ক্লাসে ফার্স্ট হওয়া ছেলেগুলো, ভালো রেজাল্ট করা ছেলেগুলো, যারা যোগ্য, তারাও একই কথা বলছে। এটা কোনো সম্মানজনক দৃশ্য? টাকা তো নেই তহবিলে, তারা দেবে কি করে? যে কারণে এপ্রিল মাস বলে দিয়েছে যুব ভাতা, যে নামে যুবশ্রী বলুক, যুব ভাতা বলুক, যুব সাথী বলুন, আসলে তো পেটে লাথি। 2013 সাল থেকে যুবকদের 1,500 টাকা দেওয়া হবে বলে নানান সময় লিস্ট বার করার গল্প দেওয়া হয় এবং ভোটটাকে নিয়ে নেওয়া হয়। তা আমাদের যুবক যুবতীরা জানেন না এই প্রতারণার কথা? নাকি তাদের বাবা মায়েরা জানেন না? নাকি তারা পরিষ্কার কীভাবে তৃণমূল লাখ লাখ টাকা নিয়ে চাকরি চুরি করে এবং যারা যোগ্য তাদের চাকরি যায়, তাদের পেটানো হয়, তাদের লাইনে দাঁড় করিয়ে? তৃণমূলের নেতাদেরই কথা নিয়ে বলি, এটা তো পান গুটকার খরচ, আর কিছুই নয়। এই বড় যন্ত্রণার, অভাবী মানুষের লাইন, যন্ত্রণায় থাকা মানুষের লাইন, তৃণমূলের যোগ্য রাস্তায় দাঁড়ানো যোগ্য ছেলে মেয়েদের লাইন কোনোদিন গর্বের হতে পারে না। তা প্রশাসনিক ব্যর্থতার, প্রশাসনিক জোচ্চুরির এবং মানুষের ওপরে ঘৃণা রয়েছে, এই সরকারের রাগ রয়েছে, তারই তো প্রমাণ। অগ্নিকাণ্ড ঘটলো, তারপর 3 সপ্তাহ কেটে গেল, মুখ্যমন্ত্রী বারবার দিল্লি যেতে পারছেন, সেখানে গিয়ে বিভিন্ন ড্রামা করতে পারছেন, কিন্তু একবারও সেই ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। উনি কি ইচ্ছাকৃতভাবে বিষয়টাকে লো প্রোফাইল রাখতে চাইছেন প্রথমত, এবং দ্বিতীয়ত আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সঠিকভাবে তদন্ত হলো না, মালিক পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ হলো না, ইচ্ছাকৃতভাবে কি ডিলে করা? দেখুন, এই প্রশ্ন করার থেকে না করাই ভালো। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি এবং ভূমি রাজস্ব মন্ত্রী। যে জায়গাটাতে হয়েছে, এরকম অগাধ জায়গা পশ্চিমবঙ্গে রয়েছে যা সারা পৃথিবীর মানচিত্রে ওয়েটল্যান্ড, স্পেশাল ওয়েটল্যান্ড জোন বলে চিহ্নিত, যেখানে এই জলা জমিতে কোনো রকমেরই নির্মাণ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি রাজস্ব মন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের নেতারাই এই জলা জমিকে বুঝিয়ে অবৈধভাবে মাসে লাখ লাখ টাকা চুক্তি করে এই জলা জমির ক্ষতি করে এই ধরনের জায়গা নির্মাণ করেছেন, ভাড়া দিয়ে লাখ লাখ টাকা রোজগার করেছেন এবং এতগুলো মানুষকে তারা মেরে ফেলে আজকে মুখ লুকাচ্ছেন। কি করে যাবেন? কোন মুখে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনিই তো করেছেন, তিনিই তো করিয়েছেন। ওখানে বিদ্যুতের সংযোগ হলো কি করে? পুরোটাই তো অবৈধ। ফায়ার সিকিউরিটির কোনো সিস্টেম নেই, পুরো ব্যবসাটাই তো অবৈধ। তৃণমূলে শুধু চাই টাকা 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 টাকা, তাতে মরে যাক মানুষ, মানুষ হোক ফাঁকা ফাঁকা ফাঁকা। তো তাই কোন জায়গায় মুখ দেখাতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেব। তৃণমূলের পাপ, এই রাজ্য সরকারের পাপ এবং অন্যায়ের জন্য মানুষ মারা গেলে সে খবর মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়ে গেলেই মুখ্যমন্ত্রী আঁচলে করে 10 লক্ষ টাকা গেট বেঁধে নিয়ে ঘুরে বেড়ান মৃত্যু কেনবার জন্য। কিন্তু ঘটনা হলো যে 10 লক্ষ টাকা যা দেওয়া হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি। ক্ষতিপূরণের জায়গায় দুটো কোম্পানি যাদের জেলের মধ্যে রাখা উচিত ছিল
তাদের থেকে টাকা নিয়ে দেওয়া হয়েছে। সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় একটা টাকাও দেয়নি, যাদের জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিলেন আমার দরিদ্র যে মানুষগুলোকে। তাহলে মানবিক বিপর্যয়ের ক্ষেত্রেও রাজনৈতিক টানাহেঁচড়া? কোথায় টানা হেঁচড়া? কোনো টানা হেঁচড়া তো নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল অত্যন্ত স্পষ্ট, মানুষকে মেরে পুড়িয়ে লুট করে কি করে তারা ভোগ করবে, তাদের তো একটাই কাজ, মানুষ মরো, মানুষকে লুট করো, নিজের পকেট ভরো। যেমন রামকৃষ্ণদেব বলে দিয়েছিলেন যত মত তত পথ, সেটাকে পাল্টে দিয়েই তো যেদিন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলেছিলেন, রামকৃষ্ণদেব বলেছিলেন যত মাটি তত টাকা, সেদিনই তো আপনাদের নিশ্চয়ই বুঝে যাওয়া সবারই সুবিধে হয়েছে আসলে ওনার কি। দেখুন, কার্যত এ ধরনের ঘটনা পৃথিবীর কোনো সভ্য দেশের কোনো সভ্য নাগরিক ঘটাতে পারে না। প্রথম এটাই বলবার যে কংগ্রেস এবং কংগ্রেসের যুব নেতারা শার্ট খুলে তাদের নিজেদের নৈতিকতার এবং তাদের যে উদ্দেশ্য তার নগ্ন রূপ প্রকাশ করলেন শার্ট খুলে দিয়ে। এ চরম দুর্ভাগ্যের। ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি বলেছিলেন যে তথ্য প্রযুক্তির জায়গা থেকে ভারতবর্ষ অনেকটা এগিয়ে গেছে অনেক দেশের থেকে। দেখুন, ফ্রান্সের প্রেসিডেন্ট বা এই সামিটে, এআই সামিটে যে 100টির মতো দেশের প্রতিনিধিরা রয়েছেন, এখানে 20 জন রাষ্ট্রপ্রধান এই সামিটে উপস্থিত ছিলেন। এবং যেভাবে ভারতবর্ষের এই আধুনিক ভারত, যা আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এবং যেখানে যুব সমাজ নিজেদের কাজ করবার নতুন দিশা তৈরি করছে, এবং ভারতবর্ষ পৃথিবীর কাছে প্রতিযোগিতামূলক এই মার্কেটে নিজের একটা নির্দিষ্ট অবস্থান তৈরি করছে, তা দেখে গাত্রদাহ হচ্ছে যারা এই দেশে থাকা কিছু মানুষ, যাদের একমাত্র উদ্দেশ্য দেশের ভেতরে, দেশের বাইরে বা আমাদের দেশে আসা সম্মানীয় বিদেশি অতিথিদের কাছে, যারা ভারতবর্ষের গুণগান করতে বাধ্য হন বা করেন, তাদের কাছে ভারতকে কি করে বলপূর্বক ছোট করা যায়, এই আচরণের জন্য কংগ্রেস এবং কংগ্রেসের যুব গোষ্ঠী, যাদের কাজ জামা খুলে নিজেদের দৈন্যতাতে নগ্নভাবে প্রকাশ করা, তাদের 4 জনকে খুব স্বাভাবিক কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ চরম দুর্ভাগ্যজনক ঘটনা। এবং সারা পৃথিবী কার্যত দেখলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার যে সহনশীলতার বার্তা, সেটাকে মর্যাদা দেওয়ার মতো যোগ্যতা কংগ্রেস রাখে না। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর তাদের এই যোগ সাজসে এবং পরিকল্পনাতেই এই ঘটনা যে হয়েছে তার বলবার অপেক্ষা রাখে না। রাজনৈতিক দৈন্যতা, মানসিক দৈন্যতা, এই দেশকে যে তারা আসলে ভালোবাসেন না, ভারতবর্ষকে ছোট করবার কাজে, ভারতবর্ষের গর্বের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে খর্ব কী করে করা যায় তার কাজে এরা যে নিয়োজিত, তার ভারত মণ্ডপমে আজকে নগ্ন প্রমাণ দিলেন কংগ্রেস দল এবং তাদের নেতৃত্ব, যা চরম দুর্ভাগ্যজনক। ঈশ্বর তাদের সম্বিত ফেরান, তাদের মতিগতি ঠিক করুন, তাদের মানসিক স্থিরতা দিন। ঠিক এই কারণেই তারা মানুষের দরবার থেকে ভোটে হারিয়ে যাচ্ছেন। সামাজিকভাবে তাদের মানুষ বিশ্বাস করছেন না। এবং সর্বোপরি যারা এই দেশকে ভালোবাসেন, তিনি যে কোনো ধর্মের, যে কোনো ভাষার মানুষ, যারা ভারতবর্ষের মানুষ, তাদের কাছে কেন কংগ্রেস আজকে কোন ঠাসা, কংগ্রেস আজকে উপহাসের পাত্র হয়ে রয়েছেন, তার বোধহয় বিজ্ঞাপনের ছোট ঝলক দেখালেন কংগ্রেস কর্মীরা। একটা শেষ প্রশ্ন করবো যে বিজেপির প্রার্থী তালিকায় এবার কি নতুন কোনো চমক থাকছে? মানে এবারে কি 21-এর মতো দরজা খোলা হবে? কিভাবে প্রার্থী তালিকা তৈরি হচ্ছে? দেখুন, বিজেপির প্রার্থী তালিকা কিভাবে তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে রাজ্যের যারা চূড়ান্ত সিনিয়র নেতৃত্ব রয়েছেন তারা এবং কেন্দ্রীয় বিজেপির তারা মিলে প্ল্যান প্রোগ্রাম করছেন। ইলেকশনের সময় কারা প্রার্থী হচ্ছেন এবং কারা সেই ইলেকশন পরিচালনা করবার জন্য আরও অনেক তো কাজ থাকে গুরুত্বপূর্ণ, সেগুলো দায়িত্বে কারা রয়েছেন তা নিরূপণ করা চলছে। এখনও পর্যন্ত বিজেপি কোনো চমক দেওয়াতে বিশ্বাস করছে না।
আর যে চমক দেওয়াতে, যে ঘটনাকে দেখে যদি কখনো মনে হয় যে বিজেপি চমক দিল, একদম সেই ঘটনাদের যারা চমকিত হচ্ছেন সেটা তাদের ব্যক্তিগত উপলব্ধি। চমক কোনো কিছুই নয়, চমক একটাই, যে মানুষকে লুট করা হয়েছে, যে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, প্রত্যেক মুহূর্তে শাসক দল এবং এই শাসক দল পরিচালিত সরকার যেভাবে মানুষকে হুমকি ধুমকি দিয়েছে, তাদের প্রাণে মারছে, পেটে মারছে, মান সম্মানে মারছে, তাদের বিশ্বাসের একটা সরকার আসবে পশ্চিমবঙ্গে। যদি মনে করেন এটা চমক, তো তাহলে চমক। আর যদি মনে করেন এটা পশ্চিমবঙ্গের জ্বলে পুড়ে যাওয়া তৃণমূলের পাপে, তৃণমূলের অন্যায়তে ক্ষোভে থাকা মানুষের কণ্ঠস্বর হয়ে গিয়ে তাদের যে বিশ্বাসের বন্ধু ভারতীয় জনতা পার্টির মধ্যে দিয়ে তারা বদল দেখতে চাইছে, তাহলে সেটা যদি মনে হয় চমক, তো চমক।